আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ভাবলাম আসলে এই লেখাটা আর কদিন পরে 10ই সেপ্টেম্বর পড়লেই হয়তো ভালো হতো, কিন্তু ভাবলাম না, আজকে ইচ্ছা করছে পড়তে, আজকেই পড়ে নি। লেখাটার নাম উজ্জনাম পণ্ডিত। হঠাৎ মনে হলো, এই রে, আজই তো 10ই সেপ্টেম্বর, বাঙালি, অথচ উজ্জনাম পণ্ডিতকে তো স্মরণ করা হলো না। প্রবাসী বাঙালির মন পূর্ব গোলার্ধে, কিন্তু রয়েছি তো পশ্চিম গোলার্ধে, তাই কিছুটা সুবিধে পাওয়া গেল। 10 তারিখ এখনো যায়নি এখানে। লন্ডনে থাকাকালীন তিনি এডওয়ার্ড লিয়ার এবং লুইস ক্যারল নামের দুই লেখকের লেখার দ্বারা খুবই প্রভাবিত হন। এডওয়ার্ড লিয়ারকে যেমন সারা পৃথিবীতে ফাদার অফ ননসেন্স বলা হয়, তেমনি বাংলায় তথা ভারতীয় উপমহাদেশে আমাদের ফাদার অফ ননসেন্স হলেন এই উজ্জনাম পণ্ডিত। ননসেন্স কথাটাকে বাংলা করলে অনেকগুলো সমার্থক শব্দ পাওয়া যায়। তার মধ্যে আবোল তাবোল এই শব্দটিও পড়ে। আর বাকি যে সমার্থক শব্দগুলো আছে সেগুলোর মধ্যে কয়েকটা উল্লেখ করা যেতে পারে, যেমন আজেবাজে কথা, নিরর্থ, আজগুবি, অর্থহীন ইত্যাদি ইত্যাদি। কিন্তু ননসেন্স লেখা লিখলেই তা কি সাহিত্য হবে? সেটাই একটা বড় প্রশ্ন। উত্তর বোধহয় না। ননসেন্স লেখার মজা হচ্ছে এই আপাত অর্থহীন কথাবার্তার মধ্যে অনেক অন্তহীন গূঢ় তত্ত্বগত ব্যাপার থাকে, যা ধরতে পারলে এই ননসেন্স লিটারেচারের মানে এবং মান এই দুইই বোঝা যায়। যারা ননসেন্স কবিতা লেখেন তাদের রচনার মধ্যে কালের কোনো বেড়া থাকে না। একই রচনা বিভিন্ন কালে প্রজন্ম থেকে প্রজন্মে একই রকম ঘটনার পরিপ্রেক্ষিতে সময়ে সময়ে বারবার প্রাসঙ্গিক হয়ে ওঠে, যেটাকে কালোত্তীর্ণ হয়ে যাওয়া বলে। আর সেখানেই ননসেন্স লেখকদের সার্থকতা। বাচ্চা যারা, তারা মজা পায় এক কারণে, আর যারা বড় তারা মজা পায়, একই লেখা পড়ে তারা মজা পায় অন্য কারণে। তার লেখাগুলির পেছনে কিছু নেপথ্য কাহিনী ছিল বলে মনে করা হয়। 1922 সাল নাগাদ লিবারেল পার্টির আমলে কাকে নাইটহুড সহ নানা পুরস্কার দেওয়া হবে তা নিয়ে এক বড় স্ক্যান্ডাল হয়। আর নাইটহুড উপাধি পেতে গেলে তখন নাকি প্রায় 10,000 পাউন্ড দিতে হতো। এই স্ক্যান্ডালের কারণে লিবারেল সরকারের পতন হয়। গন্ধ বিচার, এই যে কবিতাটি, গন্ধ বিচার কবিতাটি নাকি এই পরিপ্রেক্ষিতেই লেখা হয়েছিল। স্ক্যান্ডালের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ার পর রাজা প্রত্যেক মন্ত্রীকে ডেকে ডেকে কৈফিয়ত দিতে বলেন। কেউ সঠিক উত্তর না দিতে পারলে প্রধানমন্ত্রী পদে বসেন অ্যান্ড্রু বোনার ল, যাকে গন্ধ বিচার কবিতায় বৃদ্ধ নাজির বলে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক কালে, এবং অবশ্যই আমি বললাম কালোত্তীর্ণ এই সমস্ত রচনা, কাজে পরবর্তীতেও একই কবিতা প্রাসঙ্গিক হয়ে উঠবে। যাই হোক, সাম্প্রতিক কালে এরকম কোনো দুর্নীতি যদি আপনার জানা থাকে, সেখানেও হয়তো এই কবিতাটির প্রাসঙ্গিকতা আপনি খুঁজে পাবেন। 19 শতকের শুরুর দিকে ব্রিটিশ সরকার কোনো সমালোচনা করলেই দেশদ্রোহী তকমা
লাগিয়ে দিত এবং সেন্সরশিপের কবলে পড়তে হতো। 19 শতকের শুরুর দিকে ব্রিটিশ সরকার কোনো সমালোচনা করলেই তাকে দেশদ্রোহী তকমা লাগিয়ে দিত এবং সেন্সরশিপের কবলে তাকে পড়তে হতো। এই সমস্যা এড়াতেই সম্ভবত তিনি এই পথ অবলম্বন করেছিলেন। এই সমস্যা যদি বর্তমানে কোনো দেশে এই মুহূর্তে থেকে থাকে, তাহলে দেখবেন তার কবিতাগুলো সেখানেও একই রকম প্রাসঙ্গিক। ডানপিটে কবিতাটার নেপথ্যে তৎকালীন ওই 1919 সালের কথা বলা হচ্ছে, ভার্সাই চুক্তির ঘটনা আছে বলে অনেকে মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই চুক্তিকে বলা হয় সবচেয়ে বিতর্কিত চুক্তি। সেই রকম রাউলট আইনের বিরুদ্ধে তিনি লেখেন 21 আইন, কুস্তিগির ভবেন্দ্রনাথ সাহাকে নিয়ে লেখেন পালোয়ান নামের ওই কবিতাটি। আর ব্রিটিশ ঔপনিবেশিক যন্ত্রপাতি শিক্ষা ব্যবস্থা, তা নিয়ে যে একটা আত্মম্ভরিতা ভরা বাঙালি প্রজন্ম তৈরি হয়েছিল, সেই সমস্ত বাঙালিদের নিয়ে, বাঙালি কেরানিকে নিয়ে তিনি লিখেছেন ট্যাঁস গুরু। আর আমিও তার কবিতার মধ্যে আমার চারিদিকের পরিস্থিতির ব্যঙ্গাত্মক উপস্থিতি দেখতে পাই। দেশে থাকতে তেমাথার কোণে আমাদের বাড়ি হওয়ায় যে কোনো বারোয়ারি পুজো এলেই দুই পাশের দুই পুজো প্যান্ডেলের চোঙা মাইক থেকে সারা দিন সারা রাত 24 ঘন্টা অবিরাম গান শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যেত। তখন মনে পড়ত উজ্জনাম পণ্ডিতের লেখা একটি কবিতা, নাম হচ্ছে গানের গুঁতো। কবিতাটি: গানের দাপে আকাশ কাঁপে, দালান ফাটে বিলকুল, ভীষ্মলোচন গাইছে ভীষণ, খোশ মেজাজে দিলখুল। অবাক জলপান পড়লে আমরা আমাদের নিজেদের দেখতে পাই না। মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? এই থেকে শুরু, কথার পৃষ্ঠে কথা চলতেই থাকলো। জল তো পেলেন না। আমরা অনেকেই আসল কথায় না গিয়ে, আসল সমস্যাটা সমাধান না করে যত সব উল্টো পাল্টা আলোচনায় মত্ত থাকি, তাই না? আসল সমস্যার সমাধান আমরা করি না। হযবরলতে পরিষ্কার দেখা যাচ্ছে এক বিচারক ঘুমিয়ে আছেন। হযবরলতে যদি কবিতাটা পড়েন, হযবরল কবিতাটা, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে, হযবরলতে যদি পড়েন তাতে দেখা যাচ্ছে এক বিচারক ঘুমিয়ে আছেন। কিন্তু তা বলতে গেলেই তিনি উল্টে দাবি করেন যে তিনি তো জেগেই ছিলেন, এক চোখ বন্ধ করে শুধু গভীর চিন্তায় মগ্ন ছিলেন। চিন্তা করে দেখুন, আজকালকার খুব সম্প্রতি, বেশি দিন নয়, কোনো একটা ঘটনা, সেইটাকে আপনি চিন্তা করুন, তার সঙ্গে কিরমভাবে মিলে যাচ্ছে। হযবরল শেষ হয় একটি অবিশ্বাস্য হাস্যকর ঘটনা দিয়ে, যাতে একজনের 30 দিনের জেল আর 7 দিনের ফাঁসি হয়। আপাত দৃষ্টিতে এটি হাস্যকর, কিন্তু দেশকাল নির্বিশেষে যদি বর্তমানে কোনো দেশে, কোনো সমাজে প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা সব ঘুমিয়ে আছে বলে মনে করেন, তাহলে এই কবিতাটি কয়েকবার পড়ে দেখবেন। মনে হবে সেটি যেন একেবারে খাপে খাপ মিলে যাচ্ছে। বাবুরাম সাপুড়ে আমাদের অনেকের মধ্যেই বেঁচে আছেন। সাপের শিরদাঁড়া নেই, তবু তাদের আমাদের ভয়। যারা সত্যের পক্ষে, দুষ্টের দমনে কোনোদিন এক পা এগিয়ে আসতে পারবে না, যারা সত্যের পক্ষে, দুষ্টের দমনে কোনোদিন যারা এক পা এগিয়ে আসতে পারবে না, যাদের কোনো সাহস নেই,
মেরুদণ্ডহীন ভীতু কাপুরুষ তারাই আবার সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্তর মতো পরিস্থিতি হলে দল বেঁধে হাতের সুখ করতে সময় নষ্ট করবেন না একেবারে। এটা আমাদের দেখা। আমরা যারা সারা জীবন অন্য লোকের খুঁত ধরেই বেড়াই, বড়াই করে আনন্দ পাই, আমরা কত জ্ঞানী আর অন্য লোকের সব কিছু থেকে কত শ্রেয় এটাই প্রমাণ করতে চাই, তাদের জন্য কবি লিখে গেছেন জীবনের হিসাব। একটু আবার পড়ি, একটু ভুল পড়েছিলাম। আমরা যারা সারা জীবন অন্য লোকের খুঁত ধরে বেড়াই আর নিজেদের বড়াই করে আনন্দ পাই যে আমরা কত জ্ঞানী আর অন্য লোকের থেকে সব কিছুতে আমরা কত শ্রেয়, এটাই প্রমাণ করতে থাকি, তাদের জন্য কবি লিখে গেছেন জীবনের হিসাব। ব্যক্তির দম্ভ জীবন খাতার কোন পাতায় কোনো না কোনো সময় হিসাব মেলাতে গিয়ে সমস্যায় পড়বে, তা জেনেও আমরা অনেকেই অন্যের খুঁত ধরতেই সর্বদা ব্যস্ত। মানুষের যার যা কাজ তা আপাত দৃষ্টিতে যত ছোট বলেই মনে হোক না কেন, চুরি না করে, অসৎ উপায়ে কোনো কিছু না করে সে যদি উপার্জন করে সৎ উপায়ে, সেটা যত ছোটই হোক না কেন, তার কাছে সেটাই তার কাজ, সেটাই তার জীবন ধারণের উপায়। চুরি না করে সে তো একটা কাজ করেই সৎ উপায়ে তার ক্ষুধা নিবৃত্তি করছে। এটা কিন্তু আমরা ভাবি না। তাকে যে কখনো হেয় করতে নেই, এই শিক্ষা পাই আমরা এই কবিতা থেকে। নৌকা, আপনারা জানেন এই কবিতাটা, তবু আমার মতো করে লিখেছি, সেভাবেই বলছি। নৌকা যাত্রাকালে এক শহুরে ভদ্রলোক মাঝিকে নৌকোতে চড়াইস্তক, মানে যখনই নৌকোতে চড়েছেন তখন থেকেই নৌকোতে চড়াইস্তক সর্বক্ষণ তাঁর, মানে মাঝির প্রথাগত শিক্ষার অভাব, এইটাকে অবিরাম অবজ্ঞা করে চলেছেন, তাকে হেয় প্রতিপন্ন করে চলেছেন নিছক অযাচিতভাবে। কোনো দরকারই ছিল না, সে তো তার কোনো ক্ষতিও করেনি, তাকে কিছু বলেও নি, একেবারেই অযাচিতভাবে তাকে ছোট করে চলেছে। কিন্তু ঝড়ের আগমনে নৌকা যখন টালমাল, ভদ্রলোককে তখন জলে ডুবে মরার ভয়ে কাতর দেখে মাঝি দেন এক তুলনাহীন জব্বর উত্তর। পুরো কবিতাটা আমি পড়ছি না, শেষেরটুকু পড়ছি। মাঝি সুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। আমার এই লেখাটা দুটো পর্বে পড়ব, কাজেই আজকে এখানেই থামছি। তো পরের দিন কোনো একদিন আমি পরের অংশটুকু পড়ব। তো এই উজ্জনাম পণ্ডিতের লেখাটা আজকে স্মরণ করলাম এবং পরের দিন আরেকটা পর্ব পড়ব। আশা করি আপনাদের ভালো লাগবে। সেই পর্বটা পড়ার পরে আমি আমার আরও কিছু বক্তব্য এই উজ্জনাম পণ্ডিতের লেখা সম্বন্ধে বলবো। ততদিন আপনারা ভালো থাকুন, শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন।